সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার সামনে যিনি বসে আছে সবাই বলে সে নাকি রাজপুত্রের মতো দেখতে। সবসময় ইচ্ছে ছিল ভালো কিছু করার, সেই ইচ্ছে থেকে অংশগ্রহণ করে রিয়ালিটি শোতে, তারপর ঘুরে যায় ভাগ্যের চাকা। নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনে অভিনয় করে জানান দিয়েছে তারকা খ্যাতির। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র স্বপ্নে দেখা রাজকন্যা। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আদর আজাদ। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পরে দেখলাম তোমাকে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা। প্রথমে অভিনন্দন, বেশ ভালো ভালো কাজ করছো, অনেকগুলো চলচ্চিত্র আসলে মুক্তি পেলো। তো যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা। সেটা নিয়ে আমাদেরকে কিছু বলো। এটা আমার প্রথম ছবি। এই ছবির মাধ্যমে আমি আসলে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করি। যাত্রা আমার শুরু হয়। আমার এখানে ডিরেক্টর হচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক ভাই, গল্পটি লিখেছেন। আচ্ছা, তুমি বলে এটা তোমার অভিনীত প্রথম চলচ্চিত্র? প্রথম চলচ্চিত্র। কিন্তু সেটা এতদিন পরে কেন মুক্তি পেয়েছে? আসছি, ওই জায়গাতেই আসছি। তো এটা তো 2019-এর শুরুর দিকে। তো ওইখান থেকে সুদীপ্ত কুমার সাইদ ভাই হচ্ছে গল্প অ্যান্ড ডায়লগ উনি লিখেছেন। MS মুভিজের ব্যানারে প্রডিউসার হচ্ছে মিথিলা আপু। তো এতদিন পরে রিলিজের কারণটা আসলে আমি বলতে পারবো না, বাট এটা প্রডিউসার মনে করেছেন। কারণ দিন শেষে যখন সেন্সর হয়ে যায় তখন তো সিনেমাটা মালিক হয় হচ্ছে প্রডিউসার। তো সেখান থেকে এখন প্রডিউসার মনে করেছেন যে এখন রিলিজ করলে সে ভালো করতে পারবে, ভালো কিছু করতে পারবে। আগেও রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু 2020-এ তো করোনাটা শুরু হয়ে গেল। তখন আসলে সামহাও সব কিছু মিলে ওনার মনে হয়েছে, কিংবা দেশের পরিস্থিতি সব কিছু মিলে ওনার এই টাইমটাই সুইটেবল মনে হয়েছে। এই জন্য হয়তো এখন ছবিটা রিলিজ করলেন। নিজের কাছে কেমন লাগছে যে নিজের প্রথম চলচ্চিত্র আসলে দেখে? দেখেন, এখানে আমরা তিনজনই, মৌসুমী আপু এখানে অভিনয় করেছেন, আমার সাথে ছিলেন কো আর্টিস্ট হিসেবে নিশাত, নাওয়ার, সালোয়া। তো 2019-এ যখন ছবিটার শুটিং আমরা করি, একটা রোমান্টিক, একটা মিষ্টি প্রেমের ছবি। মানিক ভাইকে তো বরাবরই সবাই রোমান্টিক ডিরেক্টর বলেই সম্বোধন করেন। ইভেন উনি রোমান্টিক ডিরেক্টর হিসেবে খুবই ভালো, রোমান্টিক গল্পগুলোতে খুব ভালো কাজ করেন। আমার আরেকটা কাজও তার সাথে হয়েছে, যাও পাখি বলো তারে। তো উনি দুর্দান্ত এই জায়গায়। তো শুরুটা এটা, কিংবা ওই সময়টাতে যদি রিলিজ হইতো, কিংবা ওই সময়টাতে যদি সিনেমাটা আসতো, নতুনদের ওপর সবারই একটা আগ্রহ অন্যরকম থাকে। যখন আপনি বাংলা লিঙ্ক করেছেন, সাথে সাথে তো পাবলিক যেভাবে টিভিসির মাধ্যমে, যখন ওই টাইমটা একটা ক্রিম সময় ছিল আমার মনে হয়, এখনও মনে আছে। তো আপনারা চারজন সব কিছু মিলে এটা না আলাদা একটা অরা তৈরি করে ওই সময়ে। সো এটা যখন পিছিয়ে যায় তখন না এটা নিয়ে আসলে এক্সপেকটেশন অনুযায়ী আসলে, হ্যাঁ, দর্শক আমাকে শুরু থেকেই পছন্দ করেছে। আমার প্রথম ছবি, যদিও বা এটা আমার প্রথম ছবি, বাট রিলিজের জায়গা থেকে হচ্ছে তালাশ। তো তখন থেকে দর্শক নিয়েছে। সো ওইখান থেকে আলহামদুলিল্লাহ যতটুকু, কিংবা এখন রিলিজ, আগের রিলিজ ম্যাটার করে না। তাহলে একটু সেই সময়ের অভিজ্ঞতার কথা জানতে চাই, যে প্রথম আসলে তোমার কাছে যখন মুভিটা আসলো, মানে প্রপোজালটা মুভির, তখন তুমি আসলে কি ভেবেছিলে, বা সেই চরিত্র নিয়ে আসলে নিজে কিভাবে তৈরি করেছিলে, এবং তখন অভিনয়ের যেই মানে এক্সপেরিয়েন্সটা ছিল, যেটা নতুন ছিল, তো সেটা নিয়ে একটু বলো। ছবিটা যখন আমার কাছে প্রপোজালটা আসে তখন আমি দেশের বাইরে ছিলাম শুটিংয়ে। তো আমি আরেকজন চলচ্চিত্র নির্মাতার সেটে ছিলাম, উনি হচ্ছেন সৈকত নাসির। তো উনি আমাকে ফার্স্ট হচ্ছে ছবিটার কথা বলে, তারপর দেশে আসার পরে ছবিটার সাইনিং, গল্প নিয়ে বসা, স্ক্রিপ্টিং, সেটিং। তো মানিক ভাই যেটা করেছিল, ফার্স্টে আমরা গান শুটিং করেছিলাম। তো ওনার একটা ইয়ে ছিল কি, যে এটাও হয় অনেকের থেকে শুনেছি, যে প্রথমে যদি গান করি তাহলে টোনটা ভালো থাকে। কারণ আমরা যখন 20 দিন 25 দিন যখন শুটিং করছি, তখন তো শরীরের মধ্যে একটা মানে অন্যরকম একটা চেহারা একটু পুড়ে যায় রোদে, অনেক কিছু ইয়ে হয়ে যায়। তো তখন উনি বললো যে আগে আমরা গানটা, ফার্স্ট লটে আমরা গানটা শ্যুট করি, তাহলে দেখা যাবে রোমান্টিকতার জায়গার থেকে আমি অন্যান্য সিন যখন করব তখন আসলে শাইনেসটা আসবে না। আমি নতুন, আমার হিরোইনও নতুন, এই শাইনেসটা আসবে না। তো এই মনে করে উনি হচ্ছে প্রথমে নিয়ে আমাদের কক্সবাজার চলে গেলেন, যে হচ্ছে আমরা ওইখানে 5 দিন শুটিং করলাম, 2টা গান করে এসে তারপর বাদবাকি জার্নিটা শুরু করলাম। ইভেন
ফার্স্ট হচ্ছে আমি প্রম্পটিংটা নাটকে তো যখন নাটক করেছি তখন তো প্রম্পটিং কিংবা আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে তুমি এর আগে অভিনয় করেছো কিন্তু সেটা নাটকে, জি জি তো কিছুটা তো আসলে ডিফারেন্স আছে নাটকে অভিনয় করা এবং চলচ্চিত্রে আছে। তো এখানে যেরকম প্রম্পটিং করছে আমাদের নাটকে তো প্রম্পট হয় না, ওটা তো একদম সাথে সাথে যে ভয়েসটা আমরা দিই ওটাই তো ইয়ে হইতো। তো ওইখান থেকে এটা যেরকম আবার বেশ কিছু জায়গায় এখন নাটক ইন্ডাস্ট্রিও সবসময় আমাদের দুটো ইন্ডাস্ট্রি অনেক ভালো ছিল, কিন্তু সিনেম্যাটিক একটা শব্দ আছে, সিনেমা আসলে সিনেমার মতো করেই হয়, নাটকের মতো করেই হয়। তো ওই জায়গা থেকে ডিফারেন্স তো আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে মানিক ভাইয়ের সাথে প্রথম কাজ করার পরে শর্টের জায়গাটা থেকে উনি কখন কি করতো কিংবা কি করতো, মানে প্রথম 2-3 দিন আমার একটু প্রবলেম হয়েছে একটু অ্যাডজাস্ট করতে, কারণ যখন আমি ডায়লগ বলছি পেছন থেকে কিংবা সাইড থেকে একজন বলছে, তো এটা একটু আনইজি লাগছে, অভ্যস্ত ছিলাম না, দেখা গেছে যে ছুটে যাচ্ছে বাট আবার শুরু করতে হচ্ছে, তো এইরকম কিছু ব্যাপার ছিল, বাট এনজয়েবল। তো প্রথম সিনেমা যখন আসলে রিলিজ পেলো না, মন খারাপ হয়েছিল? এটা স্বাভাবিক না? অবশ্যই। এটা ওই তো মাঝখানে বেশ কিছু ব্যাড সিচুয়েশন গেল, করোনাটা তো অনেক বড় একটা অভিজ্ঞতা আমাদের হলো। এখন ওই সময়টা খুব ভালো লাগছিল, ছবিটা যখন শেষ হলো, ছবিটা যখন সেন্সর হলো তখন ভালো লাগছিল। কারণ আচ্ছা, এখন আমাকে একটু বলো যে নিজেকে বড় পর্দায় দেখতে কিরকম লাগে? ভালোই তো লাগে, অনেক ভালো লাগে। আর অভিনয়ের জায়গা থেকে, মানে অভিনেতা হিসেবে নিজের কাজ থেকে কখনো নিজের কাজের প্রশংসা বা নিজের কাজের খুঁত ধরা সেটা করো কিনা? এটা করি। নিজের প্রশংসা আসলে নিজেরই করতে হয়, নিজেকে যদি নিজেই থ্যাঙ্কস না দিই তাহলে তো জনগণ, মানুষজন, দর্শক, অডিয়েন্স তো আমাকে থ্যাঙ্কস দেবে না। আর যেটুকু ভুল ত্রুটি, এখন ভুলের ঊর্ধ্বে তো কেউ না, ওইটাও আসলে কতটুকু কমানো যায়, ভুল তো হবেই, যে কোনো কাজ করতে গেলে এটা ভুল হবেই, তো সেখান থেকে কতটুকু কমিয়ে আনা যায় এটার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু বলো যে তোমার সবচেয়ে, মানে আমি জানি নিজের কাজ হয়তো সবগুলোই পছন্দের, কিন্তু সবচেয়ে পছন্দের চলচ্চিত্র যদি আমি বলি যে নিজের কাছে নিজেরটা কোনটা? এটাকে আমি না মেজার করতে পারবো না, কারণ পরিচালক কিংবা প্রডিউসার, আমরা যখন সব গল্পই তো একজন পরিচালক কিংবা একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছে সন্তান, তো সন্তানদেরকে তো কখনো আসলে কোনটা কে ভালো কে মন্দ এটা তো বলাটা একটু দুষ্কর। সো যখন যে কাজটা করেছি সেটাই মন দিয়ে করার চেষ্টা করেছি, ইভেন সবগুলি আমার কাছে সমান, ব্যতিক্রম যেটা আছে সেটা নিজের মধ্যেই থাক, এটা প্রকাশ না করি, কারণ তাহলে দেখা যাবে যে একজনকে বড় করতে গিয়ে আমি আরেকজনকে একটু ছোট করে ফেলবো, অথচ এটা আমিই করেছি। আচ্ছা, এবার তাহলে আসি যে ছোটবেলা থেকে কি আসলে অভিনেতা হতে চাইতে? জানি না এটা আসলেই চাইতাম কিনা, তবে আমাদের গ্রামের বাড়িতে লজিন মাস্টার তো চিনেন, কিংবা বাসায় যে মাস্টারগুলো বাসায় থেকে পড়াশোনা করার জন্য থাকে, তো আমাদের একজন ছিলেন হচ্ছে জলিল স্যার ওনার নাম। তো উনি হচ্ছে, আমার মনে আছে 7-8-9 বছর তখন আমাদের, তো ছোট ছেলেদেরকে দিয়েই ওইখানে হচ্ছে উনি মঞ্চের পেছনে, ওই প্রম্পটিংটা আমি তখন দেখলাম, এখন এসে বুঝলাম যে এটা প্রম্পটিং, উনি মঞ্চের পেছন থেকে বলে দিত, আগে রিহার্সাল করাতো, তারপর আমরা একটু মেকআপ এটে দিয়ে তারপর হচ্ছে মানে নাটক, মোরলবাবু আমার ফার্স্ট নাটক করা স্টেজ মঞ্চে, ইভেন উনি পেছন থেকে প্রম্পট করতো, ওইটা আমরা সবাই বলতাম, ইভেন অ্যাক্টিং উনি দেখাই দিত। তো জানি না এটা আসলে ওইখান থেকেই শুরু হয়েছে কিনা, কিংবা কোথায় থেকে শুরু হয়েছে, ভেতরে ছিল হয়তোবা। যখন আমি মিউজিক করেছি, আমি 2-2.5 বছর আমি হচ্ছে ব্যান্ডের সাথে ছিলাম, তারপরে আবার যখন থিয়েটার শুরু করলাম, তারপরে এই যে ইমামি, এটা আসলে আমি জানতাম না যে গান কি আসলে শেখা হয়েছে বা মিউজিকের ব্যান্ডের সাথে কিভাবে? কিবোর্ডিস্ট ছিলাম, আমাদের গ্রামেরই ভাইয়াটার নাম ছিল জিল্লুর ভাই, উনি হচ্ছে একটা ব্যান্ড করার ওনার ইচ্ছা ছিল, উনি লিড গিটার বাজাতো, তো গ্রামের মধ্যে একজন ছেলে গিটার নিয়ে হাঁটতেছে কিংবা গিটার নিয়ে সে ক্রিয়েটিভ কাজ করছে, তখন সে 4-5 জন ছেলেকে একটু সেট আপ করে যে বললো যে তাহলে তুমি কিবোর্ড নাও, তুমি ড্রামস নাও, তুমি বেস গিটার নাও, আমাদের জার্নিটা শুরু হলো। খুব বেশি দিন সেটা শেখা হয়েছে কোথায়? এইটা বগুড়াতেই বি-বয়েজের একটা ব্যান্ড আছে, ওইটার আমার ফার্স্ট এখানকার আমার শিক্ষাগুরু হচ্ছে সুমন ভাই, তো উনি আমাকে ফার্স্ট হচ্ছে কিবোর্ডটা শেখান, তো ওইটা আরেকটা জার্নি ছিল। তারপর কিভাবে লাইফের আসলে
আপনি কিংবা আমি যেটা এখন বিশ্বাস করি যে আমি যেটা ছোটবেলা থেকে হতে চেয়েছি কিংবা এখন যেটা হতে চাই আমি আসলে সেটাই এখন যেটা করছি এটার জন্যই আমি হয়তোবা জন্মগ্রহণ করেছি, হয়তোবা না, আমি এটার জন্যই জন্মগ্রহণ করেছি। কারণ অনেক কাজ আমি ছিলাম ওয়েস্টিনে, ফ্রন্ট অফিসে আমি চাকরি করেছি। তারপর তো রিয়েলিটি শো থেকে এসে একটা অন্য জায়গায়, এখন মানে স্বপ্নের জায়গা বলবো না, প্রফেশন, প্যাশন সব কিছুই। কারণ আমার ওয়েস্টিনে মনে আছে আমার এখানে আমার নামের নিচে লেখা ছিল যে ডান্স। আমি যেরকম মিউজিকে আমার হচ্ছে ভালো লাগা থেকে মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করা, সেই রকম আমি হুট করে আমাকে জিজ্ঞেস করেছে তোমার প্যাশন কি, আমি বলেছি ডান্স। তো আদর আজাদের নিচে প্যাশন ছিল হচ্ছে ডান্স। তো এটাও তো কোনটাকে আমি বাদ দিব, মানে এটা একটাও আমার হচ্ছে মানে একদম ঠিকঠাক করে যে আসা এরকম না। তবে হ্যাঁ, মাঝখানে এই থিয়েটার করা হয়েছে, ডান্স শেখা হয়েছে, সব কিছুই হয়তো বা কোথাও না কোথাও রক্তে ছিল, কিংবা কোনো একটা নার্ভ আমার হয়তো বা একটু এইরকম। থিয়েটারের সাথে আসলে কিভাবে সংযুক্ত? থিয়েটারে আমি ছিলাম, আমরা কজন শিল্পী গোষ্ঠী, বগুড়ার একটা সম্ভ্রান্ত একটা থিয়েটার, যেখান থেকে অনেকেই এসেছেন, অনেকেই আছেন। এটা বেসিক্যালি হচ্ছে ইয়ের জন্য, ডান্সের জন্য, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের জন্য অনেক ভালো একটা সুনাম আছে তাদের সারা বাংলাদেশে। তো পলাশ মামা আর হচ্ছে যিনি উদ্যোক্তা ছিলেন ওনার নাম ছিল পলাশ মামা, আর হচ্ছে জিন্না স্যার, উনি ছিলেন হচ্ছে নাটকের। তো পত্রিকায় দেখে যাওয়া যে নতুন মুখের সন্ধানে কিছু নাটক, শর্ট ফিল্ম, এই জন্য কিছু নতুন মুখ নেওয়া হবে। তো পুরাতন শিল্পকলায় যোগাযোগ করতে বললো, 5 দিনের ওইখানে একটা কর্মশালা হলো। কর্মশালার পর থেকে হচ্ছে থিয়েটারের সাথে সম্পৃক্ততা। তো এখানে বছর 1-1.5-2 বছরের মতন, 2 বছর হবে অলমোস্ট, যে রেগুলার একটা ওয়ার্কশপের মধ্যে ছিলাম। তো এই থিয়েটারের সাথে সংযুক্ত হওয়ার পরে মানে কতদিন পরে এসে আসলে প্রফেশনালি অ্যাক্টিং শুরু করেছো, সেই প্রশ্নের উত্তর নেব ছোট একটি বিরতির পর। দর্শক ফিরছি বিরতির পর। না, সবসময় তো কাছের মানুষজনকে কি থ্যাংক ইউ দিতে হয়? এটা না চোখে মুখে বোঝা যায় যে থ্যাংক ইউ অর গুড বাই, সামথিং লাইক দ্যাট। সুকেশি অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি BTech Expert হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল আদরের সাথে। যাওয়ার আগে বলেছিলাম আসলে কতদিন সময় লেগেছে আসলে এই জার্নিটাতে, যে ক্যামেরার সামনে আসার আগে? এটা একটা রিয়েলিটি শো আসলে সব কিছু চেঞ্জ করে দিল। 2014-তে ইমামি ফেয়ার হ্যান্ডসাম, চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান, পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি, ওনাদের এটা সেকেন্ড সিজন ছিল। তো ফার্স্ট সিজনেও আমি ছিলাম, ট্রাই করেছিলাম টপ 60 কি 70 থেকে হচ্ছে আমি বাদ পড়ি 2012-তে। তারপর 14-তে আবার ট্রাই করি। তো তখন আলটিমেটলি একটা জায়গায় হয়তোবা ওইটা আমার জন্য মানে বলে না যে মাঝে মধ্যে লাক ফেভার করে গেছে, এরকম কিছু একটা ছিল। কিন্তু তারপর সচরাচর দেখা যায় কেউ যদি ট্রাই করে কোনো কম্পিটিশনে, প্রথমবার হয়তো না হলে মানুষ আর পার্টিসিপেট করে না। তুমি যে পরবর্তীতে আবার ফিরে গেছো, আসলে তখন কি চিন্তা ছিল যে সেই সময় নিজেকে প্রিপেয়ার করেছো? যে হ্যাঁ, একটু তো নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে, কিন্তু ওইটা না মাথায় ছিল না। কারণ তখন আমার প্রফেশনটাই আলাদা ছিল। আমি হোটেলিয়ার ছিলাম, ওয়েস্টার্নের ফ্রন্ট অফিসে আমি রোস্টারিং ডিউটি, রোস্টারিং লাইফ সব কিছু মিলে, তো ওর মধ্যেই ছিলাম। আমার টার্গেটই ছিল না এদিকে। এটা আমার ফ্যামিলি থেকে আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে, আমার ওয়াইফ। বা তার মানে ফ্যামিলির থেকে আসলে সাপোর্ট ছিল বা সেই অনুপ্রেরণা দেওয়ার কারণে আসলে তুমি পার্টিসিপেটটা করো। এখন কি তাকে থ্যাংক ইউ বলো কিনা? না, সবসময় তো কাছের মানুষজনকে কি থ্যাংক ইউ দিতে হয়? এটা তো অলওয়েজ, তো তাহলে তো এটা না চোখে মুখে বোঝা যায় যে থ্যাংক ইউ অর গুড বাই, সামথিং লাইক দ্যাট। এবার আবার একটু কাজে ফিরে আসি, যে এখন আসলে কি নিয়ে ব্যস্ত? এখন বেশ কিছু ছবির স্ক্রিপ্টিং চলছে। একটা ছবির নাম বলতে চাই না, অতি তাড়াতাড়ি এটা শুটিং শুরু হয়ে যাবে। এটা যেহেতু প্রোডাকশন হাউস কিংবা ডিরেক্টরদের, ওনাদের তো একটা প্ল্যান থাকে। যেরকম আমার স্বপ্নে দেখার আজ কোনো যদি বা প্রথম ছবি, তারপরেও দেখা যাবে যে আমার রিলিজের লিস্টের জায়গা থেকে হয়তো বা 8 থেকে 9 নম্বর হবে। তো এখন সেটা প্রোডাকশন হাউস থেকেই আসুক, যে কবে তারা কি করছে, কি বলছে, একটা তাদের মতো করে বলুক। সবারই তো একটা প্ল্যান থাকে। তো ওই জায়গাটা থেকে ইনশাল্লাহ খুব অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, খুব ভালো ভালো কিছু সুসংবাদ দিতে পারবো বলে আশা করি। ওটিতে কাজ করা হচ্ছে কিনা? না, একদমই না। না, একদমই না। নাটকও করা হচ্ছে না,
সেটা কি যখন যখন থেকে সিনেমা শুরু করেছি তখন থেকে কোনো কিছুর সাথে নেই, শুধু সিনেমায়। আমার আরেকটা মানুষের কথা বলতে ভুলে গেছি, স্বপ্নে দেখা রাজকন্যায় আমার অনেক বড় সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় স্যার মাসুম বাবুল স্যারের ক্যামেরার সামনে কিংবা তার কোরিওগ্রাফির সামনে মানে দাঁড়াতে পেরে, ইভেন তার থেকে কিছু শিখতে পেরে। অবশ্যই। তো এটাই ওনার সাথে আমার ফার্স্ট কাজ ছিল, এটাই লাস্ট কাজ ছিল। আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতে নসিব করে এই দোয়া, এই প্রার্থনা করি। মুভিটা দেখলে হয়তো হ্যাঁ, ইভেন যে দুটো গান রিলিজ, আমি দুটো তিনটে গান মনে হয় রিলিজ করেছেন, তো গানগুলো অসাধারণ। তার মানে প্রথম কেউ আসলে আমাকে কিংবা মেয়েটাকে কেউ প্রথম বলবে না, যেহেতু আমার অনেকগুলো ছবি রিলিজ হয়ে গেছে এই কারণে বলছি। আবার আরেকটা ভাবে যদি চিন্তা করি, প্রত্যেকটা গল্পই কিন্তু আর্টিস্টের কাছে প্রথম কিংবা নতুন, কিন্তু এই জার্নিটা না অন্যরকম ছিল। মাসুম বাবুল স্যার যেরকমভাবে এই বয়সে এসে এসে যেভাবে আসলে ডিরেকশনের জায়গা থেকে যে কাজের যে ক্ষুধাটা, তো এটা আমি দেখেছি। সেটা হয়তো তোমাদেরকে আরো হেল্প করেছে যে পরবর্তীতে কাজের জায়গা থেকে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কাজ তো তুমি বলে যে সব কাজই আসলে নিজের কাছে নিজের পছন্দের থাকে, কিন্তু এমন কোনো স্বপ্নের কাজ আছে কি যে এই কাজটা তুমি করতে চাও বা এরকম একটা গল্পে আসলে অভিনয় করতে চাও, সেটা কি? গল্প তো আর্টিস্ট কিংবা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারাই তো পছন্দ করে, তো প্রত্যেকটা গল্পই আসলে স্বপ্নের মধ্যেই তো যেতে হয়। এখন আমি আদর আজাদ হয়ে কথা বলছি, কিছুদিন পরে এই ছবিতে আমি সুমন হয়ে কথা বলেছি, এই ছবিতে আমি গোলাপ হয়ে কথা বলেছি, এই ছবিতে আমি থাকে না মানুষের একটা চরিত্র যেটা হয়তো মানুষ করতে চায়, এরকম কিছু আছে কিনা? এগুলো বলি না কেন, আমার একটু এগুলো তো আছে, এগুলো বললে নাকি চলে যায়, হয় না। সো স্বপ্নটা নিজের মধ্যেই থাকুক, বাস্তবে যেটা দেখাতে পারছি এটাই করি। একটা জিনিস বিলিভ করি যে আমি আসলে স্বপ্ন তৈরি করব মানুষের মধ্যে, মানুষকে স্বপ্ন দেখাবো যে ক্যারেক্টার নিয়ে, যেটা এখনো কেউ দেখেনি। স্বপ্নে যেটা দেখলাম সেটা তো আমি দেখেই ফেলছি, বাট আমি তৈরি করবো ইনশাল্লাহ। চমৎকার। অনেকক্ষণ তো আসলে কাজ নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি তোমাকে নিয়ে কথা বলতে চাই, জানতে চাই, কিন্তু তার আগে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। পৃথিবীতে যদি 500 কোটি মানুষ হয়, 1000 কোটি মানুষ হয়, চেষ্টা থাকবে সবাই যাতে চেনে আমাকে, ওই চেষ্টাটাই করে যেতে চাই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল আদরের সাথে। আমি যদি বলি নিজেকে ডিফাইন করতে, কিভাবে করবে? নিজেকে ডিফাইন মানে কোন দিক থেকে? এটা মানে নিজের কাছে নিজেকে মানুষ যে হবে। আমি অনেস্ট, আমি ভালো, 2 বাক্যে শেষ। হ্যাঁ, আর কি? আর মানে প্রথম কথা হচ্ছে আমি অনেস্ট, আর সবাইকে দেখে রাখার মতন ক্ষমতা আমার আছে, সবার টেক কেয়ার করার মতন ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইভেন নিজেকে অনেক ভালোবাসি, এই কারণে হয়তো বা দর্শক আমাকে অনেক ভালোবাসা শুরু করেছে। দ্যাটস ইট। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, বাবা আছে, বউ বাচ্চা, ফ্যামিলি সবাই আছে। ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটানো হয়? ফ্যামিলির সাথে সময় কাটানো হয়, এখন তো ফ্রিল্যান্সার, বাসায় থাকছি, কাজে থাকছি, বাসায় থাকছি, কাজে থাকছি। সো এটা আসলে ফিক্সড কোনো টাইম নেই যে আমার এখনই পরিবারের সাথে সময় কাটাতে হবে কিংবা এই টাইমটা। এটা আমরা আসলে রোস্টারিং করে নিই নিজেদের মতো করে। রোস্টারিং লাইফ না, এটা নিজেদের মতো করে, যে আজকে ফ্রি আছে ওকে বাসাতেই আছে, আজকে ফ্রি নাই ওকে কখন ফ্রি, মানে সব কিছু মিলে এটা মানে ঘুরে ফিরে দেখা যায় যে এটা মানে ফিক্সড কোনো টাইম নেই যে আমি এটা এই দিন এটাই করব, এই দিন এটাই করব। থাকে না সবারই একটা লেজার টাইমে হয়তো পছন্দের কোনো কাজ থাকে, কি হয়তো মুভি দেখে, কেউ তো ঘুরতে যায়। না, বাসায় মুভি দেখা হয়, বাসায় আমার রেগুলারই মুভি দেখা হয়, রেগুলার প্রায় দিনই মুভি দেখা হয়। আর ঘোরাটা এটা হয়, এটা সপ্তাহে কিংবা 15 দিনে, বা এটা একটু নিজেদের মতো করে আসলে মেনটেন, কিংবা যখন কাজের চাপ থাকে তখন তো আসলে হয় না, যখন ফ্রি থাকা হয় তখন এটা মোটামুটি যাওয়া হয় সব কিছু মিলে। আচ্ছা, ছোটবেলার লাইফের সাথে এখনকার লাইফ যদি বলি, যে মেজর পার্থক্যটা কি? প্রেশার আবার প্রেশার না, এটা জাস্ট প্রেশার শব্দটা ওয়ার্ডটা আমি ভুল করলাম। মানুষ যত বড় হয় তত তার দায়িত্ব বাড়ে। দায়িত্ব মানে হচ্ছে মানে চাপ বলবো না, এটা একটা কি বলবো, মানে মেনটেন করার সক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেয়। মাঝে মধ্যে তো একটু হোঁচট খেতেই হয়, কিংবা একটু থামতে হয়, থেমে আবার একটু ব্রিথ নিয়ে আবার একটু আগাতে হয়। তো ছোটোবেলায় তো এটা ঘটেনি, ছোটোবেলায় তো এটা কখনোই ঘটেনি। এত প্রেশার ছিল না। প্রেশার বলতে শুধুমাত্র পার্সোনাল না, তো পার্সোনাল, প্রফেশনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব কিছু থাকে না। মানে এখন তো পৃথিবী তো হাতের মুঠোয়, তো সেখান থেকে মানুষ যত বড় হবে দায়িত্ব তত বাড়বে।
দায়িত্ব তো অবহেলা করা যাবে না, দায়িত্ব মেনে নিয়ে ওইটাকে সামনে রেখে কিংবা যত বাধাই আসুক না কেন ওইটার মোকাবেলা করতে হবে, যেটা ছোটোবেলায় এটা তো সম্ভব না। ওইটা তো বললাম বয়সের সাথে সাথে তো অনেক কিছুই চেঞ্জ হয়, বাট আই এম এনজয়িং। আমি যদি বলি যে ভবিষ্যতে আসলে নিজেকে কোথায় দেখতে চাও? ইন্ডাস্ট্রিতেই দেখতে চাই, মারা যাওয়ার আগ পর্যন্ত কাজ করে যেতে চাই ইনশাল্লাহ। এখন সেখান থেকে বাংলাদেশে ওই সময় যদি 30 কোটি মানুষই হয়, সারা পৃথিবীতে যদি 500 কোটি মানুষ হয়, 1000 কোটি মানুষ হয়, চেষ্টা থাকবে সবাই যাতে চেনে আমাকে, ওই চেষ্টাটাই করে যেতে চাই। তারপর দেখি কোথায় যাই। নিজের সন্তানকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখো? স্বপ্নটা আসলে চাই সেই দেখুক, সেখানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে যে সাপোর্টটা করা দরকার সেটা করে যাব। চমৎকার উত্তর। তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বলতে পারো। দর্শকরা শুরু থেকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেন, তো ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে আসলে একটা কোথাও থেকে যেতে চাই আজীবন। এই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যাওয়ার আগে তোমার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আদরের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.